আসসালামু আলাইকুম সবাইকে। নবম দশম শ্রেণীর ছাত্ররা তোমাদেরকে স্বাগতম জানাই এসএসসি রসায়ন বইয়ের অধ্যায় 2 এর লেকচার 2 এ। তো আমরা বিগত লেকচারে জেনেছি হচ্ছে কিভাবে আণবিক ভরের মাধ্যমে ব্যাপন হারের পার্থক্য বোঝা যায়। আজকে আমরা একটি নতুন নিয়মে ব্যাপন হারের পার্থক্য বুঝব। আমি যে সূত্রটি দিব ওই সূত্রটি বেসিক্যালি আমাদের যে এসএসসি কেমিস্ট্রি বই, ওই কেমিস্ট্রি বইয়ের মধ্যে ইনক্লুড করা নেই। তাও এটিকে আমরা মনে রাখবো যাতে পরবর্তীতে এটি আমাদের যে কোনো কাজে আসতে পারবে। তো আজকে রসায়নের লেকচার 2 রসায়নের অধ্যায়টার নাম কি? পদার্থের গঠন। তো সূত্রটা কি? সূত্রটা হচ্ছে গ্রাহামের গ্যাস বেলুন সূত্র। তো আমরা জানি যেহেতু আমরা জানি গ্রাহামের গ্যাস বেলুন সূত্র, এটা হচ্ছে এটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর সমানুপাতিক 1/√d। এখানে যে এই সূত্রটি এসেছে হচ্ছে গ্রাহামের গ্যাস বেলুন সূত্র থেকে। এটা গ্রাহামের গ্যাস বেলুন সূত্র। এটা থেকে আমরা এমন একটা সূত্র বানাবো যে সূত্রের মাধ্যমে আমরা আণবিক বল অর্থাৎ আণবিক বল না, যে সূত্রের মাধ্যমে আমরা ব্যাপন হারের পার্থক্য বুঝতে পারবো। তোমরা এই সূত্রটি দিয়েও ব্যাপন হারের পার্থক্য করতে পারো, আবার আণবিক বল দিয়েও করতে পারো, এটা কোনো সমস্যা হবে না। তাও আণবিক বল দিয়ে করলে ভালো, কারণ আমাদের বইতে যেহেতু আণবিক বলের দিয়ে পার্থক্য করা হয়েছে, তা আমরা আণবিক বল দিয়ে করবো। তাও এটা রাখা ভালো। তো আমরা জানি R = 1/√d। এখানে আর হচ্ছে এটা থেকে আমরা গ্রাহামের গ্যাস বেলুন সূত্র বের করব। এখানে আর হচ্ছে রেট, অর্থাৎ হচ্ছে হচ্ছে ব্যাপন হারের রেট হচ্ছে আর, এবং এখানে ডি হচ্ছে বাষ্প ঘনত্ব। আমরা আমাদের এও জানা রাখা দরকার যে ডি বাষ্প ঘনত্ব, ডি ইজ ইকুয়াল টু বাষ্প ঘনত্ব ডি ইজ ইকুয়াল টু 2m। এখানে m হচ্ছে আণবিক ভর। মনে রাখবে m হচ্ছে আণবিক বল, অর্থাৎ আমরা জানি হচ্ছে d is equal to 2m। তা আমরা লিখতে পারি r সমানুপাতিক 1/√2m। এখন এখানে যে সমানুপাতিক চিহ্নটি দেওয়া হয়েছে কোনো ধ্রুবক, অর্থাৎ কোনো ধ্রুবকের জন্য এই সমানুপাতিক চিহ্নটি দেওয়া হয়েছে। এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটিকে তুলে সমান বসাতে চাই, তাহলে আমাদের কি দরকার? একটা ধ্রুবক দরকার। তা আমরা ধ্রুবক যদি কে ধরি, অর্থাৎ r is equal to k into 1/√2m। তো তাহলে আমাদের সূত্রটি আছে হচ্ছে k is equal to k into 1/√2m √2m। সরি, এখানে আমাদের একটা জিনিস ভুল হয়েছে। সেটা হচ্ছে আসলে যে বাষ্প ঘনত্ব, সেই বাষ্প ঘনত্বে হচ্ছে সেটা হবে হচ্ছে m, আণবিক ভর m equal to 2d, অর্থাৎ বাষ্প ঘনত্বের দ্বিগুণ হচ্ছে আণবিক ভর। অর্থাৎ আমরা যদি বাষ্প ঘনত্বের সাথে 2 গুণ করি, তাহলে আমরা আণবিক ভর পাবো। তো সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে d equal to আণবিক ভর, এটি 2টাকে এদিকে পক্ষান্তর করলে হবে m/2। তো আমরা d is equal to m/2 লিখতে পারি।
m/2, তাহলে এখানে এখান থেকে এসেছে হচ্ছে r সমানুপাতিক 1/√d। কারণ আমরা লিখতে পারি হচ্ছে সমানুপাতিক চিহ্নকে তুলতে হলে যেহেতু আমাদের একটি ধ্রুবক দরকার, তাই আমরা লিখতে পারি r k ইন্টু 1/√d। তো আমাদের যদি ব্যাপন হারের পার্থক্য বের করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই দুটি মৌলে না, যে কোনো দুইটি যৌগ বা মৌল যেটাই বলো, যে কোনো দুইটি যৌগ বা মৌলের নিতে, অর্থাৎ যৌগ বা মৌল নিতে হবে, তাহলে আমরা ব্যাপন হারের পার্থক্য করতে পারবো না। তো ধরো দুইটি আমি মৌল নিয়েছি। তো প্রথম মৌলটি হচ্ছে R1, প্রথম মৌলের রেট অর্থাৎ ব্যাপন হারের রেট R1 = k সমান থাকবে ধ্রুবক, এখানে d হচ্ছে বাষ্প ঘনত্ব, তাহলে আমরা লিখতে পারি d1, এটা হচ্ছে প্রথম। আবার R2 দ্বিতীয়, অর্থাৎ এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। প্রথম মৌল বা যৌগের রেট অর্থাৎ ব্যাপন রেট, আর এটা হচ্ছে দ্বিতীয়, R2 হচ্ছে দ্বিতীয় মৌল বা যৌগের ব্যাপন হার বা ব্যাপন রেট। তো আমরা এটা দ্বিতীয়টা R2 লিখতে পারি k/√d। তো এটাকে আমরা দ্বিতীয় 2 নং সমীকরণ দিয়ে লিখতে পারি। তো এখন আমরা যদি 1 নং সমীকরণ এবং 2 নং সমীকরণ, অর্থাৎ আমরা যদি 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করি, অর্থাৎ সমীকরণ 1 ভাগ সমীকরণ 2, সমীকরণ 1 কে যদি আমরা সমীকরণ 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে সমীকরণ 1 কে আমরা যদি সমীকরণ 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা একটা সমীকরণ 1 কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো হচ্ছে R1/R2 এখানে পাবো হচ্ছে k উপরে থাকবে √d1 √d2। এখন আমরা এইদিকে লিখতে পারি সমান সমান k/√d1 ইন্টু, এটা উপরে উঠে যাবে √d2/k। এখন ak আর ak কাটাকাটি যাবে, তাহলে ak আর ak কাটাকাটি গেলে আমরা লিখতে পারবো হচ্ছে R1/R2 √d2/d1। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে R1/R2 √d2/d1। যেহেতু এই দুইটাই রুট, তাহলে আমরা এটাকে অর্থাৎ এক রুটে নিয়ে যেতে পারি। এখানে দুটা রুট না, ওটাকে এক রুট লিখে তাহলে অর্থাৎ আমরা লিখতে পারি R1/R2 √d2/d1। তো আমরা এই এখন R1/R2 √d2/d1 লিখছি। এখন আমরা জানি, যেহেতু আমরা এখানে দেখেছি হচ্ছে আণবিক ভর m = 2d, আবার এইটা থেকে d বের করছি, d = m/2, অর্থাৎ আণবিক ভরের অর্ধেক হচ্ছে বাষ্প ঘনত্ব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে R1/R2 √m1/2 √m2/2, এভাবে লিখতে পারি। তো এখন এটা m2 হবে, এটা m1 হবে। এখন a2 আর a2 কাটাকাটি যাবে, a2 আর a2 কাটাকাটি যাইলে হবে, সুতরাং a2 আর a2 কাটাকাটি গিয়ে ফাইনালি একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে R1/R2 √m2/m1। তো বেসিক্যালি এটাই হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যালেন্স সূত্র। তো আমরা এখন এখানে R1 এবং R2 এই দুটো হচ্ছে R1 এবং R2 এই দুইটা হচ্ছে তোমার ব্যাপন হারের রেট, এবং M2 এবং M1 এই দুইটা হচ্ছে আণবিক ভর। এটাই হচ্ছে বেসিক্যালি গ্রাহামের গ্যাস ব্যালেন্স সূত্র।
তো আমরা এখন এই সূত্রটা দিয়ে, অর্থাৎ এই যে সূত্র R1/R2 ইকুয়াল টু রুট ওভার অফ M2/M1, এই যে সূত্র, এই সূত্রটা দিয়ে কিভাবে আমরা ব্যাপন হার বের করব সেটা কিছু ম্যাথ দেখব। এই যদি আমরা ম্যাথ দেখি তাহলে এই পুরা সূত্রটি দিয়ে কিভাবে ম্যাথ করা যায় সেই কনসেপ্টটি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এগুলো নোট করে নিতে পারো। তোমরা চাইলে এভাবে লিখতে পারে, তা আমি রিকোয়েস্ট করব তোমরা এভাবে না লিখে পরীক্ষার হলে অর্থাৎ আণবিক ভর দিয়ে করবে। যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, যার আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। এভাবে দিয়ে করলে আই হোপ তোমাদের ভালোই হবে। কারণ এত ঘুরায় বেচায় যদি ম্যাথ করতে যাও এসএসসি লেভেলে তাহলে তুমি অনেক বড় একটা মারা খাওয়া। তো আমি এটা তোমাদেরকে শেখাচ্ছি কারণ যাতে তোমরা পরবর্তীতে অর্থাৎ ইন্টার লাইফে গুছিয়ে সুন্দর করে ম্যাথ করতে পারো। তো আমরা এখন আণবিক ভর দিয়ে একটা ম্যাথ দেখবো। শুধু একটা ম্যাথ দেখলে হবে, তোমাদের আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটা ম্যাথ দেখি কোনটা করা যায়। তো আমরা নিয়ে এসেছি হচ্ছে এখানে কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন দেখবো। কুমিল্লা বোর্ড প্রশ্ন নম্বর হচ্ছে ঘ। কুমিল্লা বোর্ডের একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17 সালের একটি প্রশ্ন। এই প্রশ্নে বলা হয়েছে জিঙ্ক সলিড অর্থাৎ জিঙ্কের সাথে যখন সালফেট এসিড যোগ করা হয়েছে তখন জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়েছে। আবার জিঙ্ক সালফেটের যখন আবার সালফিউরিক অ্যাসিডের গাঢ় দ্রবণ যখন যোগ করা হয়েছে তখন তৈরি হয়েছে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস সালফার ডাইঅক্সাইড গ্যাস প্লাস পানি উৎপন্ন হয়েছে। এখন প্রশ্নে বলা হচ্ছে এক্স ও ওয়াই এর ব্যাপন হার পার্থক্য করো, অর্থাৎ হাইড্রোজেন এবং সালফার ডাইঅক্সাইডের ব্যাপন হার পার্থক্য করতে বলছে। প্রথম যে আমাদের ধরে নিতে হবে হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্রথম গ্যাসটা হচ্ছে তোমার হাইড্রোজেন এবং পরবর্তী গ্যাসটা হচ্ছে অর্থাৎ দ্বিতীয় গ্যাসটা হচ্ছে এখানে প্রথম গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন এবং দ্বিতীয় গ্যাসটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এখন এই দুইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আমরা করবো ওটা হচ্ছে গ্রাহামের গ্যাস ব্যালেন্স সূত্রের মাধ্যমে। তো গ্রাহামের গ্যাস ব্যালেন্স সূত্রের মাধ্যমে প্রকাশ করার আগে আমাদের এই দুইটার মধ্যে এখানে যেহেতু M2 এবং M1 অর্থাৎ এদের আণবিক ভর বের করতে হবে। তো আমরা জানি হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক, এখানে হাইড্রোজেন একটা হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং এখানে 2 আছে, তাই জন্য 1 × 2 দুই অণু হাইড্রোজেন 1 × 2 = 2 গ্রাম। তা হাইড্রোজেন অণুর পারমাণবিক আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। এবার এখানে সালফার এবং অক্সিজেন দুইটা, এবং সালফারের ক্ষেত্রে আমরা জানি সালফারের আণবিক ভর সালফারের পারমাণবিক ভর এবং অক্সিজেনের পারমাণবিক ভর যোগ করে আমরা সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর বের করব। আমরা জানি হচ্ছে সালফারের পারমাণবিক ভর হচ্ছে 32 যোগ এবং অক্সিজেনের হচ্ছে 16। তাহলে অক্সিজেন যেহেতু 2 অণু, অক্সিজেন 16 × 2, তাহলে এখানে আসবে হচ্ছে 32 আর 16 × 2 = 32, দুইটা যোগ হয়ে আসবে হচ্ছে 64। অর্থাৎ সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর হচ্ছে 64 এবং হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম। এখন আমরা জানি, যেহেতু আমরা সূত্রে দেখেছি হচ্ছে লিখবে, আমরা জানি R1/R2 = M2/M1। তাহলে আমরা যেহেতু এটাকে R1 এটা ধরছি এবং R2 হচ্ছে এটা, তাহলে R1 হচ্ছে উপরেরটা, R2 হচ্ছে নিচেরটা। তাহলে সরি ওটাকে হ্যাঁ ঠিক আছে, R1 উপরেরটা, R2 নিচেরটা। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে R1/R2 নিচে লিখতে পারি হচ্ছে M2 হচ্ছে উপরে, তাহলে M2 এর মান কত 64, M1 এর মান কত 2। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে R1/R2 =
তাহলে রুট করে দেখি এখানে কত আছে। 32কে রুট করলে কত আছে দেখি। তাহলে এখন আমরা লিখবো এখানে 32কে রুট করতে হবে, রুট 64/2। তাহলে এখানে হচ্ছে 5.66। তাহলে এখানে হচ্ছে 5.66। তাহলে আমরা এখানে হচ্ছে R1 বাই R2 5.66। তাহলে R1 R2 কে দিকে প্রক্ষালিত করে দিব। সুতরাং R1 ইকুয়াল টু 5.66। R1 ইজ ইকুয়াল টু 5.66। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে যেহেতু R1 এই দুটি হচ্ছে তোমার ব্যাপন পার্থক্য, ব্যাপনের হার। এই দুইটা R1 এবং R2 হচ্ছে ব্যাপনের হার। R1 এবং R2 যেহেতু আমাদের জানা নেই, তাহলে তো ব্যাপনের হার আমাদের জানা নেই। এখানে R1 হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার, R2 হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার। তোমরা একটা জিনিস খেয়াল করো, এখানে R1 যে মান, R1 অপেক্ষায় R2 কত গুণ ছোট? 5.66 গুণ ছোট। অর্থাৎ এখানে দেখো R1 এর মান হচ্ছে R2 এর মানের 5.66 গুণ। অর্থাৎ তাহলে কে বেশি হবে? অবশ্যই R1 বেশি হবে। তাহলে এখানে আমরা জানি R1 হচ্ছে হাইড্রোজেন গ্যাস, সুতরাং হাইড্রোজেন গ্যাসের তোমার ব্যাপন হার বেশি। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে XY এর গ্যাস বের করতে ব্যাপন হারের পার্থক্য, হাইড্রোজেন গ্রেটার দেন সালফার ডাইঅক্সাইড, এটা লিখতে পারি। তোমাদেরকে এত কষ্ট করে লেখার কি দরকার? তোমরা লিখবে হচ্ছে, আমরা জানি প্রথমে লিখবে ব্যাপন কাকে বলে, তারপর লিখবে হচ্ছে প্রথমে লিখবে হচ্ছে ব্যাপন কাকে বলে, তারপর লিখবে হচ্ছে ব্যাপন হার কাকে বলে। এইভাবেও লিখতে পারে, এভাবে লিখতে সমস্যা নাই। প্রথমে লিখতে পারো ব্যাপন কাকে বলে, তারপর লিখবে হচ্ছে ব্যাপন হার কাকে বলে। এরকম ব্যাপন হার লেখার পর লিখবে হচ্ছে, আমরা জানি যে গ্যাসের আণবিক ভর যত কম সে গ্যাসের ব্যাপন হার বেশি, এবং যে গ্যাসের আণবিক ভর বেশি সে গ্যাসের ব্যাপন হার কম। তো লিখবে হচ্ছে প্রথম গ্যাস হাইড্রোজেন যার আণবিক ভর 2 গ্রাম, দ্বিতীয় গ্যাস সালফার ডাইঅক্সাইড যার আণবিক ভর হচ্ছে 64 গ্রাম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে হাইড্রোজেন গ্যাসের আণবিক ভর সালফার ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ভর অপেক্ষায় কম। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার সালফার ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হার অপেক্ষায় বেশি হবে। তারপর এভাবে লিখলে হচ্ছে তোমরা বরাবর মার্কস পেয়ে যেতে পারবে। এভাবে লিখলে একটা সমস্যা কি আমি বলি, এসএসসিতে যেগুলো খাতা কাটানো হয়, অর্থাৎ অনেক টিচার আছে হচ্ছে তোমার স্টুডেন্ট দিয়ে খাতা কাটায়। তো তারা কি করে, অনেক সময় তারা কি করে হচ্ছে তাদেরকে যখন উত্তরপত্রটা দেওয়া হয়, তারা এটা যদি অর্থাৎ তারা আনসার না দেখে যদি এইটা দেখার চেষ্টা করে, তাহলে দেখবে এটা দেখে তাদের মাথা ঘুরে যাবে এবং কাটে যাবে। স্টুডেন্ট মানুষ কাটতে পারে না। তো তোমরা যদি এভাবে লেখো আশা করি ভালো হবে। তাও এটা দিছি হচ্ছে তোমাদের ইন্টার লাইফে হয়তো কাজে আসবে। এছাড়া যে আমি একটা সূত্র বলতেছি হচ্ছে m=2d। এই সূত্রটি অনেক সময় আমাদের যে প্রি টেস্ট অর্থাৎ স্কুলে যে প্রি টেস্ট পরীক্ষা হয়, অর্ধবার্ষিক পরীক্ষা হয়, ওই পরীক্ষাগুলো যখন হার্ড করার চেষ্টা করে কেমিস্ট্রি, তখন কি করে জানো, এরকম বিভিন্ন ধরনের সূত্র দেয় যা আমাদের বইয়ে একদম ইনক্লুড করা নেই। যেমন m=2d, d বাষ্প ঘনত্ব, এরকম সূত্রগুলো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।